আচ্ছা আচ্ছা, আমাদের আজকের আজকের টপিকটা হচ্ছে এক্সেল শুরু হচ্ছে আমাদের, হ্যাঁ। এক্সেল, মাইক্রোসফট এক্সেল যেটা আছে আমরা এটা শুরু করব। আপনাদের বেসিক কোর্সের অন্যতম প্রধান একটা টপিক হচ্ছে এক্সেল। এটা মোটামুটি বেশ 4-5টা ক্লাস হবে। এক্সেলের পুরো ক্লাসটাই আমি নিব। তো আশা করি কিছু শিখাইতে পারবো, আপনাদের কাছ থেকেও কিছু শিখতে পারবো। তো আশা করি আমাদের শেয়ারিং এর মাধ্যমে আমাদের ক্লাসটা আরেকটু এনরিচ হবে বোথ সাইড থেকে। যদি আপনাদের কোশ্চেন থাকে কোশ্চেন গুলো করবেন। যদি সলভ ইনস্ট্যান্ট দিতে না পারি অবশ্যই পরবর্তীতে আমি সলভ দিব। তো এর জন্য আপনার একটু ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন। যার যদি কারো কোনো কুড়ি থাকে ক্লাসের লাস্টে কুড়িগুলো করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এটা হলো বিষয়। আর হচ্ছে যদি ক্লাসে আমার সাউন্ড কখনো শুনতে না পান সাথে সাথে একটু রেসপন্স করবেন। আর আপনাদের মধ্যে থেকে যখন কেউ কথা বলবেন আপনাদের নিজের মধ্যে থেকে একটু মেনটেন করবেন যে এট এ টাইম যেন একজনই কথা বলেন। এটা একটু আপনারা মেনটেন করে নেবেন, তাহলে ক্লাসটা সুন্দর হবে। যদি কারো নয়েজ আসে কাইন্ডলি তিনি একটু মিউট করে অন্যকে কথা বলার সুযোগ দেবেন। আচ্ছা, তো এই হলো আমাদের আহ মোটামুটি কথা শুরু করার আগে। আচ্ছা, তো আমাদের এক্সেল এর মধ্যে আমরা জানি যে এখানে বিভিন্ন ধরনের স্প্রেডশিট সফটওয়্যার, এটা একটা এক্সেল আসলে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার। তো এরকম স্প্রেডশিট সফটওয়্যার মধ্যে আপনার এক্সেল আছে। যদি কেউ ম্যাক ব্যবহার করেন তাহলে অ্যাপলের নাম্বারস আছে। অনলাইনে গেলে আপনার গুগল শিটস আছে। এরকম লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন ধরনের স্প্রেডশিট স্যার সফটওয়্যার। আপনার সাউন্ডটাকে আরেকটু বাড়ানো যাবে? আচ্ছা, আস্তে আস্তে, আচ্ছা ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণ সাউন্ড আছে, আপনার নিজের পিসির সাউন্ডটা বাড়ায় নেন। আচ্ছা, আশা করি একটু এখন আর একটু বেশি শুনতে পাবেন। আর যদি এরপর সমস্যা হয় একটু চেক করবেন, নিজের এন্ড থেকে একটু চেক করে তারপরে বলবেন, অবশ্যই হেল্প করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্প্রেডশিট সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো এক একটা প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। যেটা বললাম যে ম্যাকে ম্যাকে এক ধরনের, এক্সেল উইন্ডোজ আসলে এক ধরনের। অনলাইনে গেলে আমরা গুগল শিটটা বেশি ব্যবহার করি। তো এখানে যে যতগুলো ধরন আছে এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের জন্য প্রয়োজন হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আর অনলাইনে গেলে হচ্ছে আপনার গুগল শিট। আমরা হয়তো খুব বেশি ম্যাক কেউ ব্যবহার করি না। তো ম্যাকের জন্য যে নাম্বারসটা আছে মোটামুটি সবকিছু একই রকম, শুধু নামটা ভিন্ন। আর ছোটখাটো অ্যাপিয়ারেন্স কত কিছু কম বেশি থাকতে পারে বা ভিন্নতা থাকতে পারে। তবে আপনার ব্যবহার একটা শিখলে, এক্সেল শিখলে আপনার জন্য বাকি সবগুলা ব্যবহার করা পরিচিত মনে হবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমাদের একটা, যেহেতু আমরা ফাইল নিয়ে কাজ করব, তো ফাইলের ক্ষেত্রে যেটা হয় প্রত্যেকটা ফাইলেরই ভিন্নতা থাকে হচ্ছে তার ফরম্যাট কত, এক্সটেনশন উপর ভিত্তি করে ফাইলের ভিন্নতা থাকে। তো আমাদের স্প্রেডশিট সফটওয়্যার গুলোর এক্সেল এর ক্ষেত্রে আমরা ডট এক্সএলএস অথবা ডট এক্সএলএসএক্স এই ফরম্যাটে বা এই এক্সটেনশন দিয়ে প্রত্যেকটা ফাইলকে সেভ করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভার্সন আছে, আপনি কোনটা ব্যবহার করবেন? অবশ্যই ডট এক্সএলএসএক্স এই ভার্সন, এই ফাইল এক্সটেনশনটা আপনি সবসময় ব্যবহার করবেন। আর ডট এক্সএলএস এটা কখন ছিল? যদি কেউ 2013 মাইক্রোসফট অফিস 2013 ভার্সন ব্যবহার করেন, 2013 ভার্সনে দেখবেন সেই ফাইলগুলো হচ্ছে ডট এক্সএলএস এই এক্সটেনশনে সেভ করা হবে। 2016 সাল থেকে যে মাইক্রোসফট অফিসের যে ভার্সন গুলো আসলো, এই ভার্সন গুলাতে আমাদের ডট এক্সএল এসএক্স এই ভার্সনে ফাইল ফরম্যাট গুলা, এক্সটেনশন গুলো চলে আসলো। তো এটার সুবিধা অসুবিধা কি? তো আপনি যদি এক্সেল এসএক্স এই ফরম্যাটের কোনো ফাইলকে 2016-র পূর্বের কোনো মাইক্রোসফট অফিস ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে ফরম্যাট কত ইরর ধরবে। কারণ ডট এক্সএল এসএক্স এই ফরম্যাটটা 2013 থেকে
এর পূর্বের যে ভার্সনগুলো আছে তারা চিনতে পারবে না। কিন্তু আপনি যদি 2013 ভার্সনের কোনো ফাইলকে 2016 বা তার পরবর্তী ভার্সনে নিয়ে আসেন, মানে .xls এই ফরম্যাটের বা এক্সটেনশনের কোনো ফাইলকে যদি 2016 থেকে 2000 রিসেন্ট আপডেট পর্যন্ত যে ভার্সনগুলো আছে সেখানে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করার সুযোগ পাবেন। তারপরও অনেক ক্ষেত্রেই অনেক সময় ইরোড ধরে দেয়। .xlsx এই ভার্সনের গুলা কিন্তু আপনি 2013 থেকে পূর্বে ভার্সন গুলো ব্যবহার করতে গেলে সমস্যা তৈরি করবে। অনেক ক্ষেত্রে আপনি একদমই কাজই করতে পারবেন আর কি, সোজা কথা, যেহেতু এই ফরম্যাটটাকে সে চিনে না আগের ভার্সন গুলা। তো আমাদের 2016 থেকে বর্তমানে যতদূর আছে 2023 পর্যন্ত সম্ভবত লাস্ট ভার্সন আছে, এই সব ভার্সন গুলাতেই আমাদের এক্সেল এর ফরম্যাটটা .xlsx এই এক্সটেনশন ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে এগুলো হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। তো স্প্রেডশিট বা শুধু শিট এইভাবে বলা হয়। এই শিট গুলো হচ্ছে এরকম অসংখ্য সেলের সমন্বয়ে গঠিত। একটা স্প্রেডশিটে অসংখ্য সেল থাকে। এই সেল গুলাই হচ্ছে মূলত স্প্রেডশিটের বলতে পারেন হার্ট, এর মধ্যে আপনাকে সবকিছু করতে হয়। তো এখানে হচ্ছে একটা ভিউ দেখানো হয়েছে যে আপনার স্প্রেডশিট গুলার বিভিন্ন মার্জিন চাইলে আপনি দিতে পারেন, হেডার দিতে পারেন, ফুটার দিতে পারেন। এই বিষয়টা জাস্ট একটু ছোট করে দেখানো হয়েছে। মানে আর বেশি কিছু না, জাস্ট টপ মার্জিন চাইলে আপনি চারদিকে মার্জিন দিতে পারেন অথবা হেডার ফুটার দিতে পারেন, এটাই আর কিছু না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ওয়ার্কশিট, ওয়ার্কবুক আর শিট, এই জিনিসগুলোর মধ্যে আসলে পার্থক্য কি, এই কনফিউশনটা একটু দূর করার জন্য বলা হয় যে ওয়ার্কশিটটা হচ্ছে আমাদের নর্মালি শিট বা ওয়ার্কশিট। ওয়ার্কশিট হচ্ছে একটা সিঙ্গেল, বলতে পারেন সিঙ্গেল একটা পেজ বা সিঙ্গেল একটা পেজই বলি, যদি ওয়ার্ডের সাথে আপনারা তুলনা করেন, আশা করি ওয়ার্ড শিখছেন। ওয়ার্ডে যেরকম দেখবেন একটা দুইটা তিনটা চারটা করে একটা ফাইলের মধ্যে অসংখ্য পেজ থাকে, তো ওয়ার্কশিট হচ্ছে এরকম একটা এক্সেল ফাইলের একটা পেজ। আপনি চাইলে এরকম একটা ফাইলের মধ্যে প্রায় 255টা ওয়ার্কশিট তৈরি করতে পারবেন বা শিট তৈরি করতে পারবেন। তো এটা কিরকম তুলনা করতে পারেন, যদি আপনি একটা ওয়ার্ডের ফাইলের সাথে তুলনা করেন, তাহলে একটা ওয়ার্ডের ফাইলে চাইলে আপনি এক থেকে শুরু করে অসংখ্য পেজ তৈরি করতে পারেন। একটা ফাইলের মধ্যে 1 2 3 4 5 6 7 এরকম করে চাইলে অসংখ্য পেজ তৈরি করতে পারবেন। তো ওই পেজ গুলাকেই একটা সিঙ্গেল পেজকে আমরা বলতেছি একটা ওয়ার্কশিট। আর ওই যে বারবার বলতেছি একটা করে ফাইল, এই ফাইল গুলাকে আমরা বলতেছি হচ্ছে ওয়ার্কবুক। অর্থাৎ আপনি এক্সেলে যখন নতুন কোনো ফাইল খুলবেন, সেই ফাইলটাকে আমরা বলতেছি ওয়ার্কবুক। আর এই ওয়ার্কবুকের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা, যদি আমরা ওয়ার্ডের সাথে কম্পেয়ার করি যে পেজ, সেগুলোকে আমরা বলতেছি একটা ওয়ার্কশিট। তো একটা ওয়ার্কশিটের মধ্যে আসলে কি থাকে, ওয়ার্কশিটের মধ্যে আসলে কাজ করার একটা জায়গা থাকে। ওই যে দেখলাম যে এই ভিউটা, এটা একটা ওয়ার্কশিট, ঠিক আছে, এটা একটা ওয়ার্কশিট বা শিট। এটার মধ্যে অসংখ্য আপনার হচ্ছে সেল থাকবে, এই সেলের মধ্যে আপনি ডাটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এরপরে বলতেছে যে এই সেলগুলো আমাদের আসলে বিভিন্ন ধরনের রো এবং কলামে বিভক্ত থাকে। রো কলাম তো আমরা আশা করি জানি। আনুভূমিক বরাবর যেগুলো আছে এগুলোকে বলে রো, আর লম্বালম্বী যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কলাম, ঠিক আছে। রো কলামের মাধ্যমে আমাদের সেলগুলো তৈরি হয়, এবং একটা শীটের মধ্যে কতগুলো রো আছে, 1 থেকে 10,48,576টা রো আছে। আর কলাম আছে হচ্ছে এ থেকে XFT, এগুলা লেটার দিয়ে আপনার হচ্ছে নাম্বারিং করা, এ থেকে XFD পর্যন্ত নাম্বারিং করা। স্যার আরো অনেক কিছু আছে, গ্রিড লাইন আছে, হেডলাইন আছে, শিট, ওয়ার্কবুক, এগুলো আরো অনেক কিছু আছে, আমরা পাবো প্রত্যেকটা শিটের মধ্যে এই জিনিসগুলো পাবো। তাহলে ওয়ার্কশিট আর ওয়ার্কবুকের কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়েছে। ওয়ার্কবুকটা হচ্ছে আমাদের এক্সেলে যে ফাইলগুলো আমরা ওপেন করি, প্রত্যেকটা ফাইলই একটা ওয়ার্কবুক। আর একটা ওয়ার্কের বুকের মধ্যে 1 থেকে শুরু করে 255টা ওয়ার্কশিট থাকতে পারে বা শিট থাকতে পারে। আর প্রত্যেকটা শিট কি জিনিস, প্রত্যেকটা শিট হচ্ছে এই যে এরকম একটা কালেকশন অফ রো আর কলাম, যেগুলো ক্রস করার মাধ্যমে বিভিন্ন সেল গঠিত হয়, এবং সেলগুলোর মধ্যেই আমরা ডাটা নিয়ে কাজ করি। আচ্ছা, তো এখানে সেলের ব্যাপারে বলা আছে, সেল হচ্ছে হার্ট অফ স্প্রেডশিট। আবার প্রত্যেকটা সেল সর্বোচ্চ 255টা ক্যারেক্টার আপনি একটা সেলের মধ্যে টাইপ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন।
এরকম আরো অনেক কিছু আছে, সেল কি কি সাপোর্ট করে, কারেন্সি, বিভিন্ন ধরনের নাম্বার ফরম্যাট সাপোর্ট করে, কারেন্সি, অ্যাকাউন্ট ডেট, টাইম, এরকম অনেক কিছু সাপোর্ট করে থাকে। ঠিক আছে, এগুলো আমরা কাজ করতে চাই আরো দেখবো। মোটামুটি প্রথম দিককার কথাগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের মোটামুটি 9টার মতো ডিফল্ট ট্যাব অথবা মেনু থাকে। এগুলো আন্ডারে বিভিন্ন ধরনের কমান্ড থাকবে, বিভিন্ন গ্রুপ থাকবে, সেগুলো নিয়ে আমরা আসলে আস্তে আস্তে কাজ করতে যাই দেখবো। এখানে যা যা বলা হচ্ছে মানে মুখস্থ করার কিছুই দরকার নাই, শুধু অল্প করে মাথায় একটু রাখবেন। আর এটা হচ্ছে ফাইল, এরকম 9টা ট্যাব বা মেনুর মধ্যে একটা ট্যাব বা মেনুর নাম হচ্ছে ফাইল। ফাইলের মধ্যে এই জিনিসগুলো থাকে, এগুলো নিয়ে আমরা কাজ করতে করতে দেখবো। এরকম হোম ট্যাব আছে, ইনসার্ট, এরকম বিভিন্ন ধরনের ট্যাব আছে, ট্যাব গুলোর নাম এখানে দেয়া, এগুলো আমরা কাজ করার সময় শিখবো আর কি। এইখানে আমাদের একটা শর্টকাট মেনু আছে। এই শর্টকাটটার কাজ হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডাউন দিয়ে থাকেন, তাহলে আপনি আপনার এক্সেলের কন্ট্রোল প্লাস ডাউন অথবা রাইট অ্যারো কি যদি দেন, তাহলে আচ্ছা, ডাউন দিলে হচ্ছে আপনি সবার ডান দিকের কলামে চলে যাবেন, আর যদি রাইট অ্যারো প্রেস করেন তাহলে সবার লাস্টের রোতে চলে যাবেন। ঠিক আছে, ডাউন দিলে মনে হয় সবার নিচে চলে যাবেন, আর রাইট অ্যারো দিলে হচ্ছে সবার লাস্টের আর সবার ডান দিকের কলামটা চলে যাবেন, অনেকটা এরকম। এটা আমরা ক্লাস শুরু হলে দেখবো আর কি। এই শর্টকাটটাও দেখাবো। আর এখানে হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন আহ, তখন দেখবেন এক্সেলের পয়েন্টার, বিভিন্ন ধরনের পয়েন্টার শো করে। এগুলো আসলে মাথায় রাখতে হয় না, তারপরে একটু বলা যে এই এই পয়েন্টারটা হচ্ছে আপনি সিলেকশনের জন্য, এটা হচ্ছে আপনার এডিটিং এর পয়েন্টার, সেকেন্ডটা, থার্ডটা হচ্ছে আপনি যখন তিন হ্যান্ডেল ব্যবহার করবেন, আমরা অনেক সময় বলবো ড্র্যাগ করেন। তো মাথায় রাখবেন যখন বলবো ড্র্যাগ করেন তখন আপনার মাথায় রাখতে হবে এরকম একটা প্লাস আসতে হবে, ড্র্যাগ করতে গেলে এরকম প্লাস আনতে হয়। তারপরে যদি বলি টাইপ করেন, টাইপ করার অপশন আসছে কিনা, তাহলে দেখবেন ক্লিক করার পর যদি এরকম ডিম আকারের কোনো কার্সর আসে তাহলে বুঝবেন আপনাকে টাইপ করতে হবে। তো এই সিলেকশন গুলো অনেক সময় প্রথম দিকে আমাদের ভুল হয়, এটা আশা করি মানে কাজ করতে করতে আপনাদের হাতে চলে আসবে আর কি। আচ্ছা, এইগুলাই আর কি। আবার একটু আরো কিছু বলা হয়েছে যে একটা অ্যারো পয়েন্টার, মাউসের অ্যারো পয়েন্টার, এটা হচ্ছে নর্মাল কিউ। এরপরে দেখবেন এরকম মাউসকে নিয়ে গেলে বিভিন্ন ধরনের পয়েন্টার দেখাবে। মাউস পয়েন্টার কখনো দেখবেন 4টা তীর, কখন দেখবেন মাউসের উপর একটা পয়েন্ট, একটা প্লাস সাইন আছে, এরকম বিভিন্ন ধরনের মাউস পয়েন্টারে আরো কিছু অপশন পাবেন। এটার কাজ হচ্ছে আপনার যখন আপনি কি বলে একটা পুরো একটা ডাটাকে মুভ করাতে চান, একটা সেল থেকে আরেকটা সেলে নিয়ে যেতে চান, একটা টেবিলকে, তখন আপনি এরকম সিম্বল আসলে এরকম মুভ করাতে পারবেন। এটার কাজ হচ্ছে ওই যে ফিল এন্ড ড্র্যাগ করা, কপি করে, কপি করা থাকলে সেটাকে নির্দেশ করে যে আপনি কোন একটা ডাটাকে কপি করছেন, করছেন কিনা সেটা বোঝার জন্য এই সিম্বলটা অনেক সময় আসে। আরো অনেক কাজ আছে সিম্বলে। তো আমরা আসলে প্রথম দিকে একটু প্রিলিমিনারি কথাগুলো দেখতেছি। এরপরে আমাদের এক্সেল আসলে মেইনলি কাজটা কি, মেইনলি কাজটাই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে। তো আপনার এক্সেল আসলে লক্ষ লক্ষ ফাংশন আছে। তো এরকম প্রত্যেকটা কিছু ফাংশন হচ্ছে আপনার ম্যাক্স, মিন, সাম, তো এরকম যত ফাংশন আছে সব ফাংশন গুলার কালেকশনকে বলা হচ্ছে আপনার ফর্মুলা। এরকম আপনার বিভিন্ন ধরনের ফাংশন, এখানে কিছু র্যান্ডম কিছু ফাংশনের নাম দেয়া আছে, আমরা এখানে এগুলো শিখবো, এর বাইরেও কিছু শিখবো। তো এগুলো একটু মাথায় রাখবেন। অনেক সময় আপনাদের ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসে যে নিচের কোনটি একটি এক্সেল ফাংশন। তো ওই সময় আপনি যদি কমন ফাংশন গুলোর নাম না জানেন তাহলে ওই অপশনটা কিন্তু আপনি রাইট করতে পারবেন না। তো কিছু ফাংশনের নাম মাথায় রাখবেন। যে ইউজফুল ফাংশন এটাই ছিল। আর কি কি আছে, ইফ, সাম ইফ, এন্ড, অর নট, এগুলো আমরা আসলে কাজ করতে যাই শিখতে পারবো। এখানে কিছু শীট আছে যে কোন ফাংশনের কাজ কি, সামের কাজ যোগ করা, সাম এর কাজ শর্ত সাপেক্ষে যোগ করা, লজিক্যাল কিছু ফাংশন আছে, এন্ড, অর, ইফ, কিছু আহ, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আছে, এভারেজ, এভারেজ, কাউন্ট, কাউন্ট ইফ, ম্যাক্স, মিন, র্যাঙ্ক, এইগুলো আমরা
কাজ করতে যায় ইনশাল্লাহ এগুলো বুঝতে পারবো। তারপরে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইফের এটা আমরা এখন আর যাচ্ছি না, এটা আমরা কাজ করার সময় সরাসরি দেখবো। এটা আসলে এভাবে বোঝা যায় না। এরপরে লাস্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেল অ্যাড্রেস। এটা একটু মাথা রাখবেন। তো সেল অ্যাড্রেসটা হচ্ছে, এখানে দুই ধরনের সেল অ্যাড্রেস আছে। প্রথম যেটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেটিভ সেল অ্যাড্রেস। আর দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলতেছি অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস। তো রিলেটিভ সেল অ্যাড্রেস এবং অ্যাবসোলিউট সেল অ্যাড্রেসের পার্থক্যটা হচ্ছে, অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস কখনো চেঞ্জ হয় না, বাট রিলেটিভ সেল অ্যাড্রেসটা আপনার চেঞ্জ হয়। এতটুকু মাথায় রাখবেন। অ্যাবসোলিউট সেল অ্যাড্রেস কিভাবে চিনবেন? দেখবেন যে কলামের আগে একটা ডলার সাইন আছে, আর রোর আগে একটা ডলার সাইন আছে। যদি কলাম বা রো কারো আগে একটা ডলার সাইন থাকে, তাহলে বুঝে নেবেন সেটা হচ্ছে অ্যাবসোলিউট হয়ে গেছে। যার সামনে ডলার থাকবে সে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট মানে তার কোনো চেঞ্জ নেই। আর রিলেটিভ সেল অ্যাড্রেস হচ্ছে, কারোর সামনেই যদি কোনো ডলার সাইন না থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি, সেল অ্যাড্রেসটাকে একটা রিলেটিভ সেল অ্যাড্রেস, এবং এই সেল অ্যাড্রেসটা পরিবর্তনশীল। ঠিক আছে? তো আমাদের মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথা এতটুকুনি। এইখান থেকে অনেকগুলো কথা আমরা শুনলাম বা দেখলাম। আপনাদের কাজ করার জন্য সবকিছুই লাগবে, কিন্তু একটু লাস্টে যেটা বেশি মাথায় রাখবেন, সেল অ্যাড্রেস গুলো একটু মাথায় রাখবেন, যে রিলেটিভ এবং অ্যাবসলিউট সেল অ্যাড্রেসটা কি। এটা আমাদের সরাসরি এক সময় কাজে লাগবে, কথাটা কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা আসলে আমাদের এক্সেল এর কাজে চলে যাব। আমরা একটা এক্সেল ফাইল খুলতেছি। আচ্ছা, আচ্ছা, একটু এক্সকিউজ মি স্যার, ওটা একটু আরেকবার বললে ভালো হতো, যে যেটা মানে কাজে লাগবে বললেন। মানে সেল অ্যাড্রেসটা নাম মনে রাখবেন, যে অ্যাবসলিউট সেল অ্যাড্রেস আর রিলেটিভ সেল অ্যাড্রেস, এই দুটা। অ্যাবসলিউট সেল অ্যাড্রেস এর কাজ কি আর রিলেটিভ সেল অ্যাড্রেস এর কাজ কি, এটা একটু মাথায় রাখবেন। তো এখন আমরা হচ্ছে কি করব, আচ্ছা একটা এক্সেল ফাইল কিভাবে খুলতে হয় এটা তো সবাই পারবেন নাকি? যেভাবে একটা ওয়ার্ডের ফাইল খুলেন, একইভাবে একটা এক্সেল জি এর ফাইল স্যার। খুলবেন। জি জি স্যার, পারবো স্যার। যে রাইট ক্লিক করলে দেখা যায় কি, না স্যার, স্ক্রিনটা এখনো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসছে। এটা আপনি হচ্ছে যে রাইট ক্লিক করলে নিউ থেকে একটা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট পেয়ে যাবেন। এটা একটা নাম দিবেন। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এই যে যে আপনি দেখতেছেন, এতক্ষণ আমরা যেটা বললাম, এই যে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি একটা ওয়ার্কশিট। ঠিক আছে? এই পুরো জায়গাটাই হচ্ছে আমাদের একটা ওয়ার্কশিট। আর ওয়ার্কবুক কোনটা? আপনি যে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে দেখবেন এই যে এটা কি লেখা, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এটা ক্লিক করবেন, আপনার সামনে নতুন একটা ফাইল চলে আসছে। এটার নাম কি? বুক ওয়ান। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ফাইল। এই ফাইলটা আপনার সামনে চলে আসবে, এবং এই ফাইলের মধ্যে এই ফাইলটাকে আমরা বলছি ওয়ার্কবুক। এটা একটু কেটে দেই, আগের ফাইলটায় আসলাম। এখানে আমরা এই প্রত্যেকটাকে বলতেছি এক একটা করে ওয়ার্কশিট। পুরো জায়গাটা, পুরো জায়গাটা একটা ওয়ার্কশিট। আপনি চাইলে এখানে প্লাস দিয়ে নিউ ওয়ার্কশিট নিতে পারেন, নতুন একটা ওয়ার্কশিট। এখানে প্লাস দিয়ে আবার একটা ওয়ার্কশিট, এখানে প্লাস দিয়ে আবার একটা ওয়ার্কশিট। ঠিক আছে? এরকম চাইলে আপনি প্রায় 255টার মতো ওয়ার্কশিট একটা ওয়ার্কবুকের মধ্যে নিতে পারবেন। এই কথাটাই স্লাইডে বলা ছিল। আচ্ছা, এরপরে কি বলছিলাম, একটা ধরেন এইখানে এই যে যেগুলো দেখতেছেন আয়তকার যে ঘরগুলা, এইগুলাই আমাদের এক একটা সেল। এই যে থাকে একটা কলাম, প্রত্যেকটা কলামের নাম্বার দেওয়া আছে এখানে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, প্রত্যেকটা একটা ভিন্ন ভিন্ন কলাম। আর এই যে প্রত্যেকটা রো, প্রত্যেকটা রোর নাম্বারটা এখানে দেয়া আছে। ঠিক আছে? এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, রো নাম্বার, সেল নাম্বার, রো নাম্বার, কলাম নাম্বার আপনাকে জানতে হবে। এখন আপনাকে যদি কেউ বলে এই সেলটার অ্যাড্রেস কত, এই সেলটার অ্যাড্রেস আপনি কই পাবেন?
যে কোনো সেলে ক্লিক করলে এই যে জায়গাটা দেখা যায় এটাকে বলা হচ্ছে নেম বক্স। নেম বক্সের মধ্যে এই সেলের অ্যাড্রেসটা আপনি পাবেন। এই সেলের কলাম হচ্ছে এফ আর রো হচ্ছে 9। এটা হলো মাথায় রাখতে হবে আপনাকে, প্রত্যেকটা সেলের অ্যাড্রেস আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর কি বলতে হবে, ঠিক আছে মোটামুটি। আচ্ছা, আর একটা ওই যে আমরা দেখছিলাম যে আমাদের কলাম, কলাম দেখছিলাম কতগুলো কলাম আছে, এক্সেপ্টি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে রাইট অ্যারো দিলাম, ওই যে চলে আসলো এক্সেপ্টি, সর্ব ডানের কলাম। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো দিলাম, এই যে চলে আসছে সবার লাস্টের রো, 10,48,576। এই হলো আপনার সবার লাস্টের সেল এই শীটের। ঠিক আছে, আর এখন আমি আবার কন্ট্রোল চেপে হোম দিলাম, তাহলে আপনার আবার প্রথম সেল চলে আসবে। স্যার এই সংখ্যাটা কি একটা শিটের ভিতরে 10 লাখ? জি জি জি, আমরা একটা শীটের ভিতরে একটা শীটের জন্য, প্রত্যেকটা শীটের জন্যই বরাদ্দ আলাদা আলাদা করে। এই এই একটা শীটের জন্যই 10,48,576টা কলাম রো আছে। আবার এই শীটটার জন্য 10 লাখ, এই যে দেখেন 10,38,576টা রো আছে। প্রত্যেকটা শীটের জন্যই আলাদা আলাদা করে বরাদ্দ, একটা শীট 2, একটা শীট 1, প্রত্যেকটা শীটের জন্যই রো কলাম বরাদ্দ আছে। এখন আপনি জানতে চান কলাম আছে কতগুলো, আমরা একটু দেখি। কলামটা হচ্ছে, কলাম তো এক্সএফটি, এটাকে যদি আপনি এক্সএফটি মানে কত সেটা যদি দেখতে চান এখন দেখতে পারবেন। কলাম আছে 16,384টা। ঠিক আছে, 16,384টা কলাম আছে। এক্সএফটি মানে হচ্ছে 16,384। এগুলো একটু মাথায় রাখবেন। আমরা আবার ভিউটা এবিসিডি তে নিয়ে আসি। স্যার এই যে সংখ্যাটা, এটা কি সব ল্যাপটপ ডেস্কটপই একই সংখ্যা হ্যাঁ এক্সেলে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব ভার্সনেই পাবেন একই পাবেন। আমরা নর্মালি এখন কিছু কাজ শুরু করবো, জাস্ট সিম্পল জিনিস। এক্সেলের কাজগুলো আসলে শিট ধরে করতে হয়, বিভিন্ন ধরনের শিট থাকে। আমি শিট গুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে শিট গুলো পাবেন। শিটটা দেখে দেখে আপনারা সাথে সাথে চাইলে টাইপ করে কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে একটা করে শিট দিয়ে দিচ্ছি আপনাদের। এখন যেটা করবো এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আমাদের এই ব্যাচ থেকে যতগুলো টপিক আছে, আহ, বলতে পারেন যে সবচেয়ে মাথা খাটানোর জায়গাটা হচ্ছে এক্সেল। হ্যাঁ, বা বলতে পারেন অনেকের কাছে কঠিন মনে হতে পারে, আর যারা একটু বুঝে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা সবচেয়ে সহজ মনে হয়। আর এটা কঠিন বলবো না, আসলে কঠিন বললে অনেকে অন্যভাবে দেখতে পারেন। জিনিসগুলো সহজ, আপনার একটু মনোযোগ রাখতে হবে। আচ্ছা,
আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শিট দিছিলেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শিট দেওয়া আছে, ওটা একটু দেখেন। আমরা এই শিটটা সলভ করবো। একদম সহজ কাজ, যেহেতু শুরু, আমরা সহজ কাজগুলো আগে শুরু করবো। এগুলো আসলে টাইপ করতেছে, দেখে দেখে। আচ্ছা, আমরা এই জিনিসটা আপনাদের হোয়াটসঅ্যাপে যেটা দিছি সেটা দেখতে অনেকটা এরকমই আছে। হ্যাঁ, এটা হলো আমাদের শিট। আচ্ছা, সেটা দেখতে পাচ্ছেন না সবাই? হোয়াটসঅ্যাপটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি, আমি ওপেন করে রাখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইগুলা পড়ানোর মাঝখান দিয়ে আমরা বিভিন্ন কাজ শিখে যাবো আর কি। হ্যাঁ, ধরেন এই যে এই লেখাটা, এই যে কম্পিউটার লেখাটা, মনে হচ্ছে না একদম এই বর্ডারের সাথে একদম লেগে লেগে গেছে? মনে হচ্ছে না? জি বুঝছেন কি? এটা এটা মনে হয় না যে আর একটু ফাঁকা থাকলে ভালো হইতো, যে আর এর ডান পাশে একটু ফাঁকা থাকলে ভালো হইতো? জি, পেজের শেষে এরকম মনে হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যখন দুইটা কলামের মাঝখানে দেখেন, এই যে একটা দাগ আছে না, বি আর সি মাঝখানে, বি আর সি এর জি, মাঝখানে একটা যে দাগ দেখা যাচ্ছে না, বর্ডার, এইখানে মাউসটা নিয়ে যাবেন। দেখবেন মাউসটা যে এরকম কার্সার হয়ে গেছে। এটা হওয়ার পরে লেফট ক্লিক করে ধরে রাখবেন। ধরে রেখে এই যে এটাকে মুভ করাতে হবে। মুভ করলে আপনার
ওই সেলের ওয়েটটা বাড়বে। আপনি যত খুশি চান এটাকে বাড়াইতে পারবেন। একই রকম আপনি যদি চান এই সেলটার হাইট বাড়াবেন, সেল তো না, এটা হচ্ছে কলাম আর পুরা রো, কোনো সিঙ্গেল সেলের জন্য হবে না। তাহলে এই যে দেখেন কার্সারটা এই যে এরকম হয়ে গেছে, দুই দিকে অ্যারো আর মাঝখানে বারের মতো। তাহলে আপনি এইভাবে সেলের হাইটটাকেও বাড়াইতে পারবেন। ঠিক আছে, সবগুলোকে আপনি চালু করতে পারেন, সমস্ত রো কলামকে। ঠিক আছে, চাইলে আপনি এইভাবে যেটাকে প্রয়োজন সেটাকে আপনি নিতে পারবেন। এখন দেখেন সমস্যা কি হলো, আমি এখন এই যে সবগুলাকে একটু কমাইছি বাড়াইছি, তাই না? এখন কিন্তু আপনি শীটটাকে আর বুঝতে পারতেছেন, এলোমেলো হয়ে গেছে না? এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখেন শীটের ডাটাটা কিন্তু এখন এখন ভালো করে বোঝা যাচ্ছে ডাটাগুলাকে। তাহলে এখন আপনাকে কি করা উচিত? শীটটাকে আবার একটু সুন্দর করা উচিত, ডাটাগুলো সুন্দর করে বোঝা যায়, তাই না? এটা তো করা জি লাগবে, স্যার। কারণ আপনার প্রেজেন্টেশন তো আপনার একটা কাজের বলতে পারেন, আমি বলবো 70-80% ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশনের উপরে। আপনি একটা কোনো কাজকে যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, এখানে যদি কোনো, অনেক সময় এমন হয় মানহীন কাজ প্রেজেন্টেশনের মাধ্যমেই মানুষ সেটা সাকসেস, অনেক পরিশ্রম করছে মানুষ, প্রেজেন্টেশন ভালো না জন্য মানুষ এটা গুরুত্ব ধরতে পারে না। তো প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা প্রেজেন্টেশনে ভালো তাদের দেখবেন মার্কেটিং বা পাবলিসিটি ভালো থাকে। ঠিক আছে, তো এটা আমাদেরকে একটু সুন্দর করে সাজাতে হবে। তো সাজাতে গেলে কি করব, একটু খেয়াল করেন আমাদের উপরে যে ট্যাব বা মেনু গুলো ছিল এখন কিন্তু কিছুই নাই, জি তাই না? তো এই জিনিসগুলোকে আমরা পাবো কিভাবে? এই যে দেখবেন ডান দিকে ছোট্ট করে একটা অ্যারো আছে, রিবন ডিসপ্লে অপশন। এই রিবন ডিসপ্লে অপশনে দেখবেন তিনটা অপশন আছে, অটো হাইড রিবন, শো ট্যাবস এন্ড কমেন্টস। আপনি সব সময় শো ট্যাবস এন্ড কমেন্টস দিয়ে রাখবেন, অল টাইম 3 নম্বর অপশনটা দিয়ে রাখবেন, তাহলে আপনার এই রিবন এবং ট্যাব গুলা কখনোই চলে যাবে না। ঠিক আছে, আচ্ছা রিবন কোনটা? রিবন হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে আপনার রিবন। পুরো জায়গা কোনটা? এক- এই পুরো জায়গাটাই হচ্ছে আপনার রিবন। এই পুরো জায়গাটাই আপনার রিবন। রিবনের মধ্যে এগুলোকে ট্যাব বললাম, সব এক একটা করে ট্যাব। আপনি ট্যাব চাইলে কাস্টমাইজ করতে পারেন আর অ্যাড করতে পারেন। এগুলোকে বলা হয় একটা গ্রুপ। গ্রুপ মুছে নেই। এটাকে বলা হয় একটা গ্রুপ। এই গ্রুপের নাম কি? ফন্ট গ্রুপ। এটা একটা গ্রুপ, দেখবেন এই যে মাঝখানে বার দিয়ে ডিভাইড করা, এটা হচ্ছে নাম্বার গ্রুপ। প্রত্যেকটা এক একটা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপের কাজ ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন ধরনের কাজ আছে। তো এইগুলো আসলে একটু কমন কথা, একটু মাথায় রাখতে হবে। অনেক সময় আপনাকে বলবে যে আপনি কারোর সাথে কাজ করতেছেন, কেউ আপনাকে বললো যে আপনি নাম্বার গ্রুপে যান, নাম্বার গ্রুপ বলবো। এখন আপনি যদি গ্রুপ বুঝতে না পারেন তখন একটা সমস্যা, গ্রুপ কি জিনিস। কে বললো আপনাকে ডাটা টাইপে যান? ঠিক আছে, তারপরে এইগুলা কি, এই কথাগুলো টার্ম গুলো একটু মাথায় রাখতে হয়, কারণ যখন আপনি এক্সপার্টের সাথে কাজ করবেন তারা কিন্তু টার্ম গুলোকে ব্যবহার করে আপনার সাথে কথা বলবে, তখন টার্ম গুলো বুঝতে না পারলে সমস্যা। আমরা আস্তে আস্তে আরো দেখবো, এগুলো সম্বন্ধে পরিচিত হবো কম বেশি। আচ্ছা, এরপর কি হলো, আচ্ছা আমরা চাচ্ছিলাম যে এই ডাটাগুলোকে একটু সুন্দর করে সাজায় রাখবো। সুন্দর করে সাজানোর জন্য এখানে দেখবেন এই যে বাম পাশে একটা ছোট্ট করে অ্যারো আছে, এই অ্যারোতে যদি আপনি ক্লিক করেন আপনার পুরো শীট সিলেক্ট হয়ে যাবে। পুরো শীট কিন্তু সিলেক্ট হয়ে গেছে, একদম শুরু থেকে শেষ সব সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি কোনো ফরম্যাটিং করেন, ফরম্যাটিং মানে হচ্ছে ওই যে সাজানো আছে, বিভিন্নভাবে সাজানো। এখন যদি কোনো ফরম্যাটিং করেন তাহলে কিন্তু পুরো শীটের উপর অ্যাপ্লাই করবে।
আপনি যদি এরকম চান পুরো শীটের উপরেই ফরম্যাটিং করবেন বা শীটকে সাজাবেন, তাহলে সিম্পলি এখানে একটা অ্যারো তো প্রেস করবেন, এই অ্যারোটা, তাহলে হবে। আর যদি এরকম না চান, জাস্ট লিমিটেড, আমাদের তো এতটুকুন করলেই হচ্ছে, পুরো শীটটা তো আমাদের মাথা মাথা দরকার নেই, তাহলে এগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কি করবেন, এই লেফট ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে ড্র্যাগ করবেন, কতটুকুন আপনি ফরম্যাট করতে চান ততটুকুন সিলেক্ট করবেন। আমাদের এতটুকুন ফরম্যাট করলে হচ্ছে, এতটুকুন করবো। কি ফরম্যাট করব বা কি সাজাবো, এই যে হাইট গুলোকে একটু কমাই দিব। এই হাইট গুলোকে আসলে কিভাবে কমাবো, আপনি চাইলে কিন্তু এটা হাত দিয়ে কমাইতে পারেন, এরকম টেনে টেনে কমাইতে পারেন, বাড়াইছি যেভাবে কমাইতে পারবেন একইভাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমরা এটা চাইলে একটু অটো করতে পারি, অটোমেটিক একটা ক্লিক দিয়ে করতে পারি। এটা কিভাবে, ওই যে আপনাকে সিলেক্ট করতে হবে কতটুকুনকে আপনি ফরম্যাট করতে চান, এতটুকুনকে আমরা সাজাতে চাই বা ফরম্যাট করতে চাই। তাহলে এটাকে আপনি সিলেক্ট করে চলে যাবেন হচ্ছে এই যে হোম ট্যাবের মধ্যে। কোন ট্যাবে আসি এটা একটু মাথায় রাখতে হবে, কারণ সকল ট্যাবের মধ্যে আপনি সব অপশন পাবেন না। হোম ট্যাবে যা যা আছে সেটা আপনি ইনসার্ট, পেজ, লেআউট, ফর্মুলা গেলে কিন্তু পাবেন না। আবার হোম ট্যাবের মধ্যে ফরম্যাটের কাছে যাবেন, এই ফরম্যাটের মধ্যে দেখবেন অটো ফিট রো হাইট। অটো ফিট রো হাইট একবার দেই, তাহলে দেখবেন রোগুলার হাইট অটোমেটিক নিয়ে নেবে, ক্যারেক্টারের যতটুকু সাইজ তার রেসপেক্টে হাইটটা নিয়ে নেবে। তো অটো ফিট রো হাইট দিলাম, তাহলে দেখেন এই যে রোগুলার হাইট ঠিক হয়ে গেছে, অতিরিক্ত হাইট আর নাই সেলগুলোর ভিতরে। এরপরে দেবো ফরম্যাট অটো ফিট কলাম উইথ, তাহলে এই যে যে অতিরিক্ত যে জায়গাগুলা, কোন জায়গাটা, এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো এখন চলে যাবে, এই ফাঁকা জায়গাগুলা এখন আপনার চলে যাবে। এই অটো ফিট কলাম উইথ, ওই যে ফাঁকা জায়গাটা চলে গেল, ফাঁকা জায়গাটা এখন নাই, ঠিক আছে। এই হলো আমাদের অটো ফিট রো উইথ আর অটো ফিট রো রো উইথ আর হচ্ছে কলাম হাইট, এই যাই যাই বলে আর কলাম উইথ আর রো হাইট, ঠিক আছে। এখন আমরা কাজে বের করি, ফরম্যাটিং ছিল, কাজের মাঝে মাঝেই আমরা বিভিন্ন কাজ শিখে যাবো আর কি। আচ্ছা, এখন কি করব, আচ্ছা এখানে কাজ কি করতে হবে, কাজ হচ্ছে আপনার প্রথমটা কাজ হচ্ছে আপনার কম্পিউটার, প্রত্যেকটা কম্পিউটার দাম বলা আছে 35,000 টাকা, আর কোয়ান্টিটি বলা আছে 5টা, তাহলে টোটাল কত হবে, টোটাল কত হবে, 1,75,000। মানে কি কাজ করলে আমরা টোটালটা পাবো, এটা স্যার স্যার সাম বি ইন্টু সি। প্রোডাকশন স্যার, গুণন, মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এখন এক্সেলে আমাদের মাল্টিপ্লিকেশন। জি স্যার। মাল্টিপ্লিকেশনটা কিভাবে করে, এটা হলো দেখ, তো সাম বি ইন্টু সি। যে এক্সেলে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল বা লজিক্যাল অপারেশন যদি আপনি করতে চান, তাহলে আপনাকে আগে একটা ইকুয়াল দিতে হবে। সবসময় যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল, লজিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল কাজ করতে গেলে, কোনো ফাংশন ব্যবহার করতে গেলে আপনাকে আগে একটা ইকুয়াল দিতে হবে, এটা দিতেই হবে, না দিলে কাজ করবে না। এটা দিয়ে আপনি কি করবেন, এই যে 35,000 যে সেলে আছে সেই সেলে একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন ওই সেল অ্যাড্রেসটা আপনার এখানে চলে আসবে। তারপরে গুণের চিহ্ন হচ্ছে স্টার, কিবোর্ড থেকে স্টার পাবেন কোথায়, কিবোর্ড থেকে দেখবেন স্টার আছে, স্টারটা হচ্ছে আপনি পাবেন শিফট চেপে 8 দিবেন, কিবোর্ডে আপনাদের শিফট চেপে 8 দিলে স্টার আসবে, অথবা ডান দিকে যে আপনার নিউমেরিক প্যাড গুলো আছে একদম কিবোর্ডের ডান দিকে, সেখানে উপরের দিকে দেখবেন ডিভিশন স্টার মাইনাস এরকম আছে, পরপর 3টা অপারেটর আছে, ডিভিশন স্টার মাইনাস, স্টারটা দিলেই হবে। দুটোর সাথে গুণ করবো কাকে, টি2 টি2 বলতে মানে 35,000 সাথে কাকে গুণ করবো, 5 কে, তাহলে 5 যেখানে আছে এখানে একটা এই সেলের উপর একটা ক্লিক দিলাম, ক্লিক দিলে 5 এর সেল অ্যাড্রেস কত, টি2,
ঠিক আছে, এই যে তাহলে এই কথাটা লেখার মানে হচ্ছে 35,000-এর সাথে 5কে গুণ করা। এটা একটা কিবোর্ড থেকে এন্টার দিবেন, এন্টার দিলে এই যে আপনার রেজাল্টটা চলে আসছে। এই হলো আমাদের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখন স্ট্যাবিলাইজারের জন্য বললাম, স্ট্যাবিলাইজারের জন্য কি হবে? ইউনিট প্রাইস হবে 3,000, আর কিনছি কতটা? 6টা। ইউনিট প্রাইস হচ্ছে 3,000 আর কিনছি 6টা, তাই তো? তাহলে টোটাল কত হবে? 3,000 গুণ 6, তাহলে 18,000। একই রকম প্রিন্টারের জন্য কত হবে? 4,500 গুণ 10, তার মানে 45,000। তাহলে অপারেশন গুলা কি একই না? সবগুলাই তো এই ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটিকে গুণ করতেছে। এটাকে ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটিকে গুণ করতেছে, এটাকেও ইউনিট প্রাইসের সাথে কোয়ান্টিটিকে গুণ করতেছে। তাহলে দুইটা সেলের মধ্যে কিন্তু একই অপারেশন। যদি এরকম একই অপারেশন থাকে তাহলে আপনাকে বারবার অপারেশন গুলাকে লেখার দরকার নেই। এই যে অপারেশনটা আপনি করছেন এখানে, এটাকেই আপনি জাস্ট ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করবেন কিভাবে? এই সূত্রটাই এই সেলগুলোর জন্য প্রযোজ্য হবে, এই সেলের জন্য প্রযোজ্য হবে। তারপরে ড্র্যাগ করবো কিভাবে? তাহলে এখান থেকে একটা দেখবেন এই যে প্লাসটা এখন কি হয়ে গেছে, কালো একটা প্লাস হয়ে গেছে। এতক্ষণ ছিল সাদা একটা প্লাস, এই কর্নারে নিয়ে গেলাম তাহলে হয়ে গেল কালো একটা প্লাস, তাই তো? তাহলে এখানে আপনি একটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেই আপনার এটাকে অটোমেটিক সূত্রগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে এই কোনটা কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখেন 3,000 গুণ 6 18,000, 4500 গুণ 10 45,000। ঠিক আছে, এই হলো কাজ। এখন আপনি যদি চেক করতে চান আসলে কিনা, এটা একটা ডাবল ক্লিক করবেন। এই দেখুন সেলের কি আছে, B3। এই যে বি আর এই যে 3, এই দুইটাকে ক্রস করলে এখানে এসে হয় B3। B3 তে কত আছে? 3,000। আর C3 কোথায়? এই যে হচ্ছে কলাম সি, আর এই যে হচ্ছে 3। তাহলে এই যে সি আর এই যে 3, এই দুটো মিলে হচ্ছে কত? C3 তে কি আছে? 6 আছে। তাহলে B3 ইন্টু C3 মানে হচ্ছে 3,000 ইন্টু 6, তাহলে দুটো গুণ করে আপনার 8,000। এই হলো আপনার গুণ। ঠিক আছে, আর যদি এরকম একই তথ্য দিয়ে একই অপারেশন করতে হয়, পরপর সেলগুলোর জন্য আমরা এটাকে ড্র্যাগ করতে পারি, সেলগুলোকে কপি করে বসাই দিতে পারি। মাল্টিপ্লিকেশন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এই তাহলে পরেরটা করেন, এখানে ইউনিট স্যার এখানে স্যার একটা প্রশ্ন স্যার, এই যে প্রথম যে আমরা মাল্টিপ্লিকেশনটা করলাম, হুম। ওই সেলটাকে সিলেক্ট করার পর নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করতে পারেন এইটাকে। এই যে এই কার্সারটার কালার কি হয় এটা খেয়াল করতে হবে। কার্সারটার কালার কালো একটা প্লাস জি হবে, কালো একটা প্লাস। জি এইটা হওয়ার পরে আপনি আইদার এখানে ডাবল ক্লিক করবেন, অথবা কালো প্লাস হওয়ার পরে লেফট ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে ড্র্যাগ করবেন। এভাবে ড্র্যাগ আচ্ছা স্যার, করবেন, তাহলে ডাবল ক্লিক করলে যে প্রদত্ত ফর্মুলা ইউজ করার সফটওয়্যার অটোমেটিক অটোমেটিক করে নিবে। অটোমেটিক। থ্যাংক ইউ স্যার। এই ইউনিট প্রেসটা করে ফেলেন, এটা একটু করে ফেলেন তাহলে। ইউনিট প্রেস করতে গেলে কি করা লাগবে বলেন তো?
স্যার ইউনিট প্রেস করতে গেলে কি করতে হবে? ডিভিশন করতে হবে, ইউনিট প্রাইস ভাগ করতে হবে, ভাগ। আবার একটু বলেন স্যার। ভাগ করতে হবে। স্যার হ্যাঁ ভাগ তিন করতে হবে, জি 3,50,000 এই ভাগ 10। 35,000-কে আপনি 10 দিয়ে ভাগ দিবেন, এটাই হলো কাজ। জি ঠিক আছে, এটা করেন। ঠিক আছে। স্যার সবগুলোই কি করবো না শুধু মাঝখানের যে তিনটা আছে ওইটা করবো? নিচের যে দুটো আছে ওই দুটো কি করবো? হ্যাঁ, করলে করতে পারেন, যদি প্রফিট বের করে ফেলতে পারেন করেন। ডিভিশনটা শুধু এই স্যার তিনটা ছিল। উপরের মাঝখানের তিনটা করে ফেলেছি স্যার। আচ্ছা, যদি প্রফিট করতে পারেন করেন। প্রফিট করার জন্য কি করতে করে হবে? ফেলেছি স্যার। আচ্ছা, কি ঠিক আছে। করতে হবে? টোটালটা করে ফেলেছি স্যার, টোটাল। এটা করে ফেলছেন টোটালটা? জি স্যার। আচ্ছা, ইউনিট প্রাইসটা করেন। ইউনিট প্রাইস করতে পারবেন না? দেখতে হবে আপনারা ক্লাসে কতজন আসেন রেগুলার? স্যার, 25-26 এরকমই স্যার। এত কম কেন? আপনারা কত 60 জন না ভর্তি হয়েছেন? স্যার 56 জন। 56 জন স্যার। স্যার 35 জনও থাকে স্যার, 35-40 জন হয় স্যার, কিন্তু এটা আপ ডাউন করে। আজকে একটু বেশি কম স্যার। বন্যা কবলিত কেউ আছেন নাকি আবার? বন্যার জন্য সমস্যা হচ্ছে নাকি? না স্যার, আমার জানা মতো এরকম কেউ নাই। নোয়াখালীর কেউ নাই এখানে গেছে? না স্যার, অবস্থা আমার তো ভাইরা আসলেই আছে। খুব খারাপ, খুবই খারাপ অবস্থা। স্যার ওইভাবে স্যার কমিউনিকেট করা যায় না কে কোন অঞ্চল থেকে এই কোর্সে যোগ হয়েছে স্যার। কি বলেন, এতদিন ক্লাস হয়ে গেল এখনো জানেন না? স্যার কথা শুনে মনে হয় না স্যার এরকম কেউ আছে। ওই রকম কোনো সুযোগ পাওয়া যায় না পরিচিত হওয়ার। আপনাদের হলো বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন না? কত ব্যাচ আপনারা? জি 22? 22। হ্যাঁ, 56 জন আছে। স্যার বাকিগুলা দেখে দিলে ভালো হইতো। জি জি, এটা তো কাজ দিলাম, কেউ পারছেন কি? ইউনিট প্রাইস বের করা তো হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। বগুড়ার তো অনেকেই আছে দেখতে, বগুড়ার অনেক লোকজন আছে। আশেপাশে নোয়াখালীর লোক আছে, এই আর কি, বন্যা কবলিত এলাকার। আচ্ছা, কি করব? টোটাল এটা ভাগ হচ্ছে কোয়ান্টিটি। বুঝা গেছে কি নাকি বুঝতে পারি নাই? জি জি দিব জি, বোঝা গেছে। টোটালটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ভাগ দিলাম। এই ভাগটা হচ্ছে কই পাবো? ওই যে ডান দিকে নিউমেরিক অ্যারো, নিউমেরিক যে কি গুলো আছে এগুলোর উপরে দেখবেন, স্টারের পাশেই আছে অ্যারোটা, রাইট অ্যারো বা স্ল্যাশ, রাইট স্ল্যাশ।
এটা ভাগ দিব হচ্ছে কোয়ান্টিটি যে সেল আছে এটা। তারপরে কিবোর্ড থেকে একটা এন্টার দিবেন। এটা দিলে এই যে ডাটাটা চলে আসছে, এটাকে এখন আপনি ড্র্যাগ করে দেন। ঠিক আছে, এই হলো কাজ, ইউনিট প্রাইসের কাজ জি এটা। স্যার, এটা করে ফেলেছিলাম। আর প্রফিট হচ্ছে, আচ্ছা করছেন, ভালো। তার মানে আপনি এক্সেলের কাজ পারেন, তাই তো? কম বেশি পারেন। জি স্যার, অল্প অল্প পারি। আচ্ছা, ঠিক আছে। এই তো কাজ দিলে বোঝা যায় আর কি কারা একদম নতুন, একদম একটু কাজ পারেন। কাজ পারলে ভালো, অবশ্যই ভালো। আচ্ছা, আর প্রফিট, প্রফিট কি? প্রফিটের সূত্র কি? লাভের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস লাভের ক্রয় সূত্র মূল্য, তাই না? স্যার বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। হ্যাঁ, এটা আমাদের বিক্রয় মূল্য হচ্ছে সেল, হ্যাঁ আর ক্রয় মূল্য হচ্ছে আমাদের এক্সপেন্স। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি হবে? বিক্রয় মূল্য কি? সেল, সেলস ওটা চাইবে মাইনাস। মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে এক্সপেন্স। ঠিক আছে, স্যার আগে তো ইকুয়াল চিহ্নটা দেওয়া লাগবে না? দিছি তো, দিছি তো। ইকুয়াল চিহ্ন সেটা অবশ্যই দিতে বলতেছি হবে। স্যার, যখন আমরা কাজ করবো তখন ইকুয়াল চিহ্ন আগে দিতে হবে। জি জি, অবশ্যই। এখন এটাকে আপনি এই যে কালো প্লাস আসছে না, এখন আপনি এটাকে ডান দিকে ড্র্যাগ করে দিবেন। ডান দিকে ড্র্যাগ করলে অন্যান্য ক্ষেত্রেও সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, এই ডাটার সাথে কিন্তু উপরে ডাটা কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট নর্মালি কয়েকটা সেলস দেয়া এবং কিছু এক্সপেন্স দেয়া, আর কিছু না, জাস্ট মাইনাস অপারেশনটা দেখানোর জন্য করা। আর যোগ, যোগ তো প্লাস দিলেই হচ্ছে। হ্যাঁ, প্লাস দিলেই যোগ হয়ে যাচ্ছে। এটা হলো মানে একদম সিম্পলেস্ট একটা এক্সেল শিট আর কি, একদম শুরু করার জন্য। আর এখানে একটা ভ্যাট আছে 15%। ভ্যাট কি করবেন? এই টোটালের উপর ভ্যাট অনেক সময় বলে দেয় যে আপনার টোটালের উপর 15% ভ্যাট দেওয়া হবে, আমরা পাই, তাই না? আচ্ছা, ভ্যাট, ভ্যাট আর ডিসকাউন্ট এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? স্যার ভ্যাট হচ্ছে সরকারকে দেওয়া লাগে, আর না ডিসকাউন্ট না, স্যার কোনো আপনার কিছু কিনতে গেলে। আপনার রেসপেক্টে ধরেন আপনাকে কেউ বললো আপনার টোটালের সাথে ভ্যাট আছে 15%, ভ্যাট, আর একজন বললো ভ্যাট হলো ভ্যাট স্যার অ্যাড হবে স্যার, যোগ টোটালের হবে, সাথে 15% যোগ হবে, হ্যাঁ, আর ডিসকাউন্ট, মাইনাস হবে 4% স্যার। মাইনাস হবে। তাহলে আপনার কোশ্চেনে কিন্তু অনেক সময় এরকম থাকবে যে আপনার টোটালের উপর ডিসকাউন্ট 15%, টোটালের উপর ভ্যাট আছে 15%, কিন্তু কোশ্চেনে কোথাও বলা বলা থাকবে না যে আপনি যোগ করবেন না বিয়োগ করবেন। ভ্যাট আর ডিসকাউন্ট দেখে আপনার বুঝতে হবে যে আপনি টোটালের সাথে সেটাকে যোগ করবেন নাকি বিয়োগ করবেন। আচ্ছা, এরপরে আর থাকে ভ্যাট, ভ্যাটের পরে থাকে হচ্ছে আইটি থাকে, আইটিও কিন্তু যোগ হয়। ভ্যাট অথবা বলা থাকলে আপনার টোটালের উপর আইটি, আইটি হিসেবে 15% ধরা থাকে। আমরা যে শুনি না ভ্যাট আইটি, সরকারি যদি কেউ কেনাকাটা করেন বা কেউ যদি কোম্পানির কাজ করেন, দেখবেন সরকারকে ট্যাক্স দেওয়ার কিছু ইয়ে আছে, ভ্যাট দিতে হয়, আইটি দিতে হয়। ইনকাম ট্যাক্স স্যার। ইনকাম ট্যাক্স না, সরকারকে ইয়া দিতে হয়, মানে কেনাকাটা করতে গেলে সরকারি, সরকার বিভিন্ন ভাবে হচ্ছে আপনার রাজস্ব কেটে রাখে, তার একটা হচ্ছে ভ্যাট, ও ভ্যালু জি স্যার, এই যে মূসক মূসক, হ্যাঁ এগুলো আর কি। এরকম একটা আছে আইটি, কম্পিউটার রিলেটেড বা আইসিটি রিলেটেড কোনো কিছু ক্রয় করতে গেলে আইটি হিসেবে একটা পার্সেন্টেজ কেটে নেয় সরকার। এইগুলো অনেক সময় কোশ্চেন থাকে, আপনাকে কিন্তু এটা কোশ্চেন থেকে বুঝে নিতে হবে যে এটা টোটালের সাথে যোগ করতে হবে। ঠিক আছে, এগুলো কেউ বলে দেবে না। তো আপনি যদি এক্সেলে কাজ করেন, মানুষ বুঝে নিবে, এটা আপনি জানেন কোনটা যোগ করতে হবে, কোনটা বিয়োগ করতে হবে। কথা হচ্ছে এখন আমরা এই 15% কিভাবে বের করবো। 15% হচ্ছে আমাদের টোটালের উপরে হবে। তাহলে আমরা টোটালকে আগে সিলেক্ট, ইকুয়াল দিয়ে টোটালকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এর 15%, তাহলে এটা একটু মাথায় রাখবেন, টোটাল ইন্টু 15%, এই ফর্মেটে আপনাকে লিখতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। পার্সেন্টেজ কিভাবে বের করবো? যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা সিলেক্ট করবো, সিলেক্ট করে গুণ করে দিব আমার যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট। ঠিক আছে, পার্সেন্টটা দেখবেন কিবোর্ডের শিফট চেপে 5, পার্সেন্ট কোথায় পাবেন? কিবোর্ডের শিফট চেপে 5 দিলে পার্সেন্ট আসবে।
ঠিক আছে, এই ফাইভটা হচ্ছে উপরের দিকে, এবিসিডি আছে না, এই এবিসিডির এই দিকে উপরের দিকে যে ফাইভটা আছে সেটা, এটা দেওয়ার পর একটা এন্টার দিবেন, এটা দিলে এই যেটা চলে আসবে আপনার ভ্যাট। তারপর এটাকে একটা ডাবল ক্লিক দেন, এই পর্যন্ত নিয়ে নিবে, এতটুকু থাকলে হবে আমাদের। জাস্ট কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় আমরা এই কাজটা শিখলাম। ঠিক আছে, এটা একটু সবাই কমপ্লিট করেন পুরো শিটটাই। এটা হচ্ছে আপনি ধরেন ক্লাস ক্লাস 1 বা ক্লাস ওয়ার্ক 1 এরকম দিতে পারেন। আচ্ছা, এটা কমপ্লিট হলে একটু বলবেন, হ্যাঁ? আমি সূত্রটা অ্যাপ্লাই করলে লাস্টে পার্সেন্টেজ চিহ্নটা থেকে যাচ্ছে। পার্সেন্টেজ থেকে যায়, তাহলে এই যে এইখানে দেখবেন আপনার জেনারেল আছে, এই অ্যারোতে প্রেস করবেন, আপনার ও হয়তো এখানে পার্সেন্টেজ আছে, হ্যাঁ, আপনি এখানে জেনারেল দিয়ে দিবেন, হ্যাঁ হ্যাঁ অথবা নাম্বার কিছু একটা দিয়ে দিলে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার আমার কোন সেলে আমি যদি একটু কোনো কিছু একটা ওয়ার্ড ভুল করি, সেটা একটা ওয়ার্ড কাটা যাচ্ছে না, ব্যাক স্পেস কেটে দিলে পুরোটা ওয়ার্ডই কেটে যাচ্ছে স্যার। মানে একটা সেলের না সব সেলের? একটা সেলে স্যার, মানে একটা সেলে আমি একটা ধরেন স্টেবিলাইজার একটু কালার ভুল করছি, সেটা আমি একটা ওয়ার্ড কাটবো না, পুরোটাই কেটে গেছে। আপনার কি এরকম সিলেক্ট হয়ে যায়? এরকম সিলেক্ট হয়ে না গেলে না পুরোটা কেটে যাবে। না না সিলেক্ট হয় না স্যার। সিলেক্ট না হলে তো কাটার কথা না। আমি এই যে একটা সেলে আমি একটা জাস্ট একটা অ্যালফাবেট কাটবো, আমি ব্যাক স্পেস পুরো ওয়ার্ডটা এক্সেল কেটে গেছে। কি করা যায় বলেন? এখন এটা তো হওয়ার কথা না, পুরোটা সিলেক্ট হলে তারপরে যাবে, নয়তো যাবে না। স্যার এটাই তো আমি বুঝতেছি না আসলে। দেখি শেয়ার দেন, দেখি বোঝা যায় কিনা। শেয়ার করেন, তাহলে দেখতে পারবো। স্যার এখানে আমার দেখাচ্ছে ইজন্ট অ্যালাউ নট এলাও। শেয়ারিং। জি স্যার, নট টার্ন অন লেখা, শেয়ারিং ইজ নট টার্ন। আচ্ছা, দেখেন এখন দিবেন। জি স্যার এখন হয়েছে। জি স্যার আমি এখানে, আচ্ছা এখন এটা আগে এটা দিন। হুম, কি হলো এটা? কি হলো এটা বুঝতেছি না তো। এই সমস্যাটাই হতো। এন্টার দিতে হবে তো, এন্টার দেন। স্যার এটা পরে করি, মানে এই যে এখানে আমি এই যে কেমন জানি লেখাচ্ছি, এখানে তো আসলে আমি কিছু লিখি, আমি কিছু লিখলাম, এই যে এখন আবার হচ্ছে।
ওনার কিবোর্ডের বা অন্য কোনো সমস্যা, এই কারণে হয়তো এগুলো হচ্ছে। না, আমি চেক করছিলাম কিন্তু স্যার অল টাইম এখন ক্লাস উঠে আছে এখন আমার এখানে আসলে কেটে কেটে আসতেছে আর কি, আমি কিছু বুঝতে পারতেছি না কি হইতেছে। স্যার আমি একটু পার্সেন্টেজের ফলাফলটা শেয়ার করি স্যার। এখন কি সেল কি হয়েছে, আপনার সেলের কি হইলো? কাটলে একবারে কেটে যায়? স্যার কোনো কিছু একটা দেখতে লাগছিলাম আমি, তখন সবগুলো কেটে যাচ্ছি। এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে, স্টার্ট করি। জি স্যার। এমনি ঠিক হয়ে গেল কি? জি স্যার, এই যে অটোমেটিক দেখি এই যে খালি প্লাস চিহ্ন উঠেছে, কার্সারটা অটোমেটিক প্লাস হয়ে যাচ্ছে। ওই আপনার তাহলে ওই যে মানে ব্যাক স্পেসে চাপ লাগছে আর কি, চাপ লেগে আছে, যার জন্য আপনি একবার একটু টাচ লাগলেই একসাথে অনেকগুলা প্রেস হয়ে যাচ্ছে। কিবোর্ড একটু দেখতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আপনাদের এক্সরে ক্লাস তো অনেকগুলা, আজকে আর একটা শিট দেখবো। এটা তো করতে পারছেন সবাই। আমার সেকেন্ড শিটটা একটু দেখি। স্যার আমি নিচের তিনটা ঠিকভাবে বুঝতে পারিনি, এটা একটু বলে দিবেন? নিচের তিনটা বলতে প্রফিট বের করছি আমরা, প্রফিট বা লাভ। লাভের সূত্র না হচ্ছে, স্যার, নিচের তিনটা বলতে আমি সেলস এবং এক্সপেন্সেস যেটা ওই দুইটার কথা বোঝাচ্ছি, মানে ওইটা পারিনি স্যার। হ্যাঁ সেলস আর এক্সপেন্সটা আমরা টাইপ করছি, কোনো সূত্র নাই। সেলস আর এক্সপেন্স এই ডাটাগুলো টাইপ করা, ঠিক আছে? আমরা সূত্র ব্যবহার করছি প্রফিটের, এইখানে সূত্র ব্যবহার করছি এই তিনটার জন্য। বুঝতে পারছেন কি? স্যার বুঝলাম না ঠিক, আবার একটু বলবেন? আচ্ছা, আপনার কোশ্চেনটা আরেকবার একটু করেন তাহলে। স্যার আমি বলেছি সেলস এবং এক্সপেন্সেস দুটো বের করলেন কি করে, এটা স্যার ঠিক বুঝলাম না। সেলস এবং এক্সপেন্স কিভাবে বের করছি জি স্যার। ওইটা তো বললাম, এটা কিন্তু আমি বের করি নাই, এটা জাস্ট টাইপ করছি। এই যে দেখেন সেলস এর এখানে কোনো সূত্র নাই, সেলস এবং এক্সপেন্স এদের কোনো সূত্র নাই, এগুলো জাস্ট টাইপ করা ডাটা, ও কোনো সূত্র স্যার না, এবার বুঝতে পেরেছি, শুধু জি টাইপ স্যার করা। এবার বুঝতে পেরেছি। আপনাদের আরেকটা শিট দিছি দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এই ডেটা কি আমরা এক্সেল শিটে উঠাবো স্যার? হ্যাঁ উঠাই ফেলেন, উঠাই ফেলতে পারেন, উঠাই ফেলেন।
আচ্ছা, আপনারা একটু ট্রাই করেন, এখানে শুধু পার্সেন্টেজের কাজ আছে, এটা একটু ট্রাই করেন, পারার কথা। পার্সেন্টেজ এই যে আমরা ট্রাই আগে একটু করতেছি দেখলাম। স্যার। হ্যাঁ, ট্রাই করেন। টাইপ করছি, দেখলাম এখানে শুধু পার্সেন্টেজ আছে, এখন ট্রাই করেন। আশা করি সমস্যা হবে না। রেকর্ডিং এ সব আছে আশা করি। এই শীটটা একটু কম থাকতো রেকর্ডিং এ, আশা করি সমস্যা হবে না। সূত্রগুলো রেকর্ডিং এ তারপর একবার একটু দেখাই দিই। এটা পার্সেন্ট, 1%, এটা 10%, এটা 40%। আচ্ছা, রেকর্ডের বিষয়টা হচ্ছে কি, রেকর্ডটা আমার এন্ড থেকে হলো সবচেয়ে ভালো হবে। তো আমরা যেটা করি, রেকর্ড গুলো আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের এন্ড পয়েন্ট থেকে যে রেকর্ড গুলো হবে, এই রেকর্ড গুলো অনেক সমস্যা অনেক সময় হয়। মেইন সমস্যাটা হয় হচ্ছে যাদের ইন্টারনেট স্পিড স্লো, তাদের ক্ষেত্রে দেখবেন ভিডিও গুলো ল্যাগ হবে। অনেক সময় ভিডিও আগে চলে যাবে, কথা আসবে না, অনেক সময় কথা আগে চলে যাবে, ভিডিও আসবে না। আর এগুলো যেহেতু টুলস এর কাজ, অনেক জায়গায় অনেকগুলো ক্লিক করতে হয়। কোনো একটা ক্লিক কম বেশি হইলে আপনি ধৈর্য হারায় ফেলবেন, সোজা কথা। তো আমি ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব, রেকর্ড আমার এন্ড থেকেই হচ্ছে, সমস্যা নেই। আর ওটাই সব থেকে ভালো হবে স্যার। একটা রেকর্ড থাকলে সবার জন্যই ভালো, সবারই জি স্যার। সবার কাছে সমান ইনফরমেশন যাবে, সমস্যা নেই। এটা একটু রেকর্ডে রেখে দিই, যেহেতু রেকর্ডটা বন্ধ করছিলাম। এটা একটা থাকলো, হ্যাঁ। মেন ফাংশনটা কি বলছিলাম, যে আপনার নেট পে এর মধ্যে সর্বনিম্ন বেতন কার। ম্যাক্স ফাংশনটা কি বলছিলাম, নেট পে এর মধ্যে ম্যাক্সিমাম বেতন কার।
আর এভারেজ কি বলছিলাম, এভারেজটা হচ্ছে আপনার গড় বেতনটা কত এটা বের করতে হবে। এখানে ধরেন এইখান থেকে এই পর্যন্ত কতগুলো সেল আছে, প্রায় 10টা সেল আছে আর কি, 10টা 11টা সেল আছে। এখন আমি একটা কাজ করব, আমি চাই এই সবগুলো সেল মিলে একটা সেল হয়ে যাবে। বুঝতে পারছেন কি চাই? এই 12টা 10টা 12টা সেল মিলে একটা সেল হয়ে যাবে। এই যে একের অধিক সেলকে একটা সেলে রূপান্তর করা, এটাকে বলা হচ্ছে সেল মার্জ করা। বাংলা শব্দগুলো একটু আনকমন, কিন্তু দেখবেন সবাই আপনাকে বলবে সেল মার্জ করেন। সেল মার্জ করতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি কতগুলা সেলকে মার্জ করতে যাবেন। যে সেলগুলোকে মার্জ করবেন তারা সবাই মিলে একটা সেলে পরিণত হবে। তো এই যে সেলগুলোকে সিলেক্ট করলাম, যে সেলগুলোকে আমি মার্জ করতে চাই তাদের সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখেন হোম ট্যাবের ভিতরে আছি আমরা, হোম ট্যাবের ভিতরে এই যে মার্জ এন্ড সেন্টার, এইখানে একটা ক্লিক করবেন। এখন দেখেন এখানে কিন্তু আর একাধিক সেল নাই, একটাই সেল আছে। ঠিক আছে, তো এটা করলাম কেন? যেহেতু মিনিমাম একজনই হবে, তার মানে এখানে আমার একটা ইনফরমেশন আছে। একই রকম ম্যাক্স, ম্যাক্সের ক্ষেত্রেও আমাকে সেলগুলোকে মার্জ করে দিতে হবে। যেহেতু এখানে ডাটা একটাই থাকবে, আমার এতগুলা সেল রেখে লাভ নেই। আমার একটা সেল, একটা একটা ডাটা একটা সেল থাকলে আমার দেখতে সুন্দর লাগবে। তো এটাকে আমরা মার্জিন সেন্টার করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর 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 কি করব, এখন হচ্ছে কাজ। মিন কিভাবে করে? মিন হচ্ছে ইকুয়াল একটা ফাংশন আছে MIN, ওই যে চলে আসছে সলিউশন, কিবোর্ড থেকে ট্যাব দিবেন। ট্যাব দিয়ে এখানে আপনাকে দেখাতে হবে কোন সংখ্যাগুলোর মিনিমাম আপনি বের করতে চান। এই যে মিনিমাম, আমরা এই সংখ্যাগুলোর মিনিমাম বের করতে চাই। ঠিক আছে, G2 থেকে G12। তাহলে এই হলো আমাদের G2 থেকে G12 রেঞ্জ। এটাকে বলছিলাম একটা রেঞ্জ। হ্যাঁ, পরপর যে সেল গুলা থাকে এগুলোকে আমরা রেঞ্জ বলি। একটা রেঞ্জ দিচ্ছি G2 থেকে G12। তাহলে আপনার এখানে এই 12,594 এটা কি আসলো? সর্বনিম্ন পে। এর নিচে এখানে কোনো নেট পে নাই। একই রকম ম্যাক্স, ম্যাক্স বের করার সূত্র কি? MAX, ম্যাক্স। ম্যাক্স লিখে একটা কিবোর্ড থেকে ট্যাব দিবেন। ট্যাব দিয়ে এই যে এইগুলাকে আবার সিলেক্ট করবেন। এই নেট পের মধ্যেই তো ম্যাক্স হবে, তাহলে এই নেট পের ডাটাগুলোকে আমি এবার সিলেক্ট করবো। কিবোর্ড থেকে ব্র্যাকেট শেষ করবেন, এন্টার। এন্টার দিয়ে এই জুট করে, যেটা কিন্তু একটা ফরম্যাটিং। হ্যাঁ, এই যে দেখেন এখানে ডাটা উপর নিচে যায়, এটাও একটু দেখতে পারেন। অনেক সময় ডাটা দেখবেন এরকম উপর নিচে চলে যাবে, এগুলো কিন্তু পজিশন করা যায় ডাটা। ঠিক আছে, মিনিমাম বুঝতে পারছি? স্যার আমার জি একটু স্যার। বলা যাবে? কোনটা? মিনম্যাক্সটা? জি স্যার। মিনিমাম ম্যাক্সিমামটা আবার একটু স্যার রিভিউ করেন স্যার। মিনিমাম, মিনিমাম আর ম্যাক্সিমাম, এটা ধরেন আপনাদের আমি একটা পরীক্ষা নিলাম, ঠিক আছে? এই পরীক্ষায় ফার্স্ট কে হবে? ম্যাক্সিমাম নাম্বারটা পাবে। যে পরীক্ষা ম্যাক্সিমাম নাম্বার পাবে। আর লাস্ট কে হবে? যে মিনিমাম নাম্বারটা পাবে। মিনিমাম লোয়েস্ট নাম্বার। নাম্বার পাবে। তাহলে প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম এটা কিন্তু একটা ডাটা। ম্যাক্সিমাম একজন হইতে পারবে মানে একটা ডাটা, মিনিমাম একজন হইতে পারবে তার মানে একটা ডাটা। তার মানে হচ্ছে এইখানে কিন্তু দেখেন আগে আমরা নেটকে একজনের বের করছিলাম, সেই একজনের ডাটাকে, একজনের সূত্রকে সবাইকে ড্র্যাগ করে দিচ্ছিলাম, তাই না? কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু এইভাবে হবে না। মিনিমাম সবার জন্যই একটা মিনিমাম, সবার জন্যই একটাই ম্যাক্সিমাম। তার জন্য আমরা প্রথমে এই সেল গুলাকে হচ্ছে মার্জ করে নিয়েছিলাম, এগুলো সাজানো ফরম্যাটিং করা। আপনি যদি সেলকে মার্জ না করে রেখে দিতেন তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে খারাপ দেখা।
স্যার যে আমি মার্চ করতে গিয়ে মিনিমামের লাইনটা সহকারে মার্চ করে ফেলছি ভুলে, এখন স্যার ওটা কিভাবে আবার পুরাতন আহ, জায়গায় ফেরত এটা দিব? এটা তাহলে আপনাকে যেটা করতে হবে স্প্লিট করতে হবে। স্প্লিটটা তো এখনো দেখাই নাই, আপনি একটু কন্ট্রোল দিয়ে জেড দেন, দেখেন চলে আসবে। কন্ট্রোল চেপে জেড, আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল জেড। হ্যাঁ কন্ট্রোল জেড। ঠিক আছে স্যার। অথবা এই যে এখানে দেখেন আনমার্জ সেল আছে, এটা দিয়েও কাজ করতে পারেন, তবে এটা একটু স্প্লিট করো, তো স্প্লিট করাটা দেখাই নাই। কন্ট্রোল জেড দিয়ে চলে আসার কথা একটু দেখেন। আচ্ছা, তো আমাদের মিনিমাম মিনিমাম বের করার ফাংশনটা আমরা বলছিলাম ইকুয়াল দিয়ে MIN। সেলটাকে একটু ডান দিকে নিয়ে যাই, এটা ঘিরে যাচ্ছে। ইকুয়াল মিন MIN লিখবেন, তাহলে একটা অটো সাজেশন চলে আসবে। কিবোর্ড থেকে ট্যাব দিবেন, তাহলে ফাংশনটা নিয়ে নিবে। নেওয়ার পরে এই রেঞ্জটাকে সিলেক্ট করবেন, কোন সংখ্যাগুলোর মধ্যে নিয়ম বের করতে চান, এই রেঞ্জটা। ঠিক আছে, সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস, কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করবেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করবেন। ঠিক আছে, একই রকম ম্যাক্স। ম্যাক্সের সূত্র কি? ম্যাক্সের সূত্র হচ্ছে ইকুয়াল MAX, কিবোর্ড থেকে ট্যাব, তারপরে নেট পেজ রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজড, এন্টার। এই হলো আমাদের দুটো সূত্র। ডাবল ক্লিক করে খুললাম, অটোমেটিক জায়গাটা ছোট হয়ে গেল, প্রয়োজন অনুযায়ী জায়গা নিয়ে নিন। ঠিক আছে, এই হলো মেন ম্যাক্স ছিল। না বুঝলে একটু বলেন। স্যার সূত্রটা আমার একটু রিপিট করা যাবে? এই সূত্র, এটা তো এই যে মিন, শুধু মিন লিখবেন MIN, তারপরে ওই ডাটাগুলো সিলেক্ট করবেন, অল্প যে ডাটাগুলো আছে ডাটাগুলোকে সিলেক্ট করবেন। হইতেছে? আর এই ক্ষেত্রে শেষে ব্র্যাকেট না দিয়ে ইন্টার দিলেও দেখছি যে ফলাফল আসতেছে স্যার। ওইটা হচ্ছে অটো কারেকশন নিয়ে নিচ্ছে, অটো আপনার ও ব্র্যাকেট আচ্ছা। নিয়ে নিচ্ছে। এটা একটা দেখাচ্ছে না, একটা সাজেশন দেখাচ্ছে না, অ্যালার্ট বক্স, অ্যালার্ট বক্স তারপরে ওকে দিলে তারপরে আসতেছে, এরকম হওয়ার কথা। প্রথম দিন তো এইগুলো বেসিক ফাংশন গুলো প্রথম দিন দেখলেই হবে। মিন এই, আর এটা ছিল আমাদের ম্যাক্স, এই হলো আমাদের ম্যাক্স। আচ্ছা, বুঝতে পারছি এই দুইটা। ক্লাস জি কিন্তু স্যার। অনেক স্লো নিচ্ছে, অনেক স্লো ক্লাস। হ্যাঁ, অনেক স্লো ক্লাস হচ্ছে, প্রথম দিন তো অনেক স্লো ক্লাস হচ্ছে। আবার বেশি দ্রুত গেলে, একটা স্টেপ মিস করলে পরে দেখবেন যে আহ আমি সবসময় বলি, যারা MS অফিসের কাজ শিখতে চান, ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সবাই পারে, বুঝতে পারছেন? ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সবাই পারে, ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পারবেন না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এক্সেল কিন্তু সবাই পারে না। এক্সেল অনেকটা আপনার কাছে, কারো কাছে মনে হবে পানির মতো, কারো কাছে মনে হবে বিষের মতো। ঠিক আছে, এক্সেল এর ক্লাসে দেখবেন যাদের ভালো লাগে, পুরো কোর্সের মধ্যে এক্সেল এর ক্লাসই ভালো লাগবে। আর যাদের ভালো লাগবে না, মানে দুই ক্যাটাগরির লোক পাবেন। কেউ এক্সেল কে মোটামুটি বলবে না, এক্সেল কে সবাই বলবে জিনিসটা ভালো, আর নাহলে জিনিসটা খারাপ। মোটামুটি ক্যাটাগরির লোক খুঁজে পাওয়া যায় না এক্সেলে। ঠিক আছে, অন্যান্য গুলো আর আপনার ক্যাটাগরি বলেন। ফাংশন গুলো অ্যাপ্লাই করাই হচ্ছে এক্সেল এর মেইন কাজ। হ্যাঁ, এইগুলা বুঝতে হবে তো, এইগুলা বুঝতে না পারলে তখন আর কি একটু কঠিন মনে হয়। ঠিক আছে, আর যারা একটু বুঝতে পারেন তারা দেখবেন আপনার রিয়েল লাইফ অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে।
স্যার সত্যি বলতে ক্লাসটা করতে মজা লাগছে এজন্য মানে আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি কোনো অফিসের স্যার কি যেন একটা বেতন টেতনের কি মিলাচ্ছি এরকম লাগতেছিল স্যার ব্যাপারটা। হ্যাঁ, অনেক কিছুই রিলেটেবল পাবেন আর কি। আপনাদের কয়েকদিন পর ক্লাসে আমাদের ইয়ে আছে, রেজাল্ট শিট করানো হবে। রেজাল্ট শিট করলে তখন আপনি আপনার রেজাল্ট নিজেই বের করতে পারবেন। যদি কোনো কনফিউশন থাকে যে আপনার এসএসসি ইন্টারের রেজাল্টটা কিভাবে হইলো, তখন আপনি নিজেই বের করতে পারবেন। ঠিক আছে, এগুলা আমরা দেখাবো, কিন্তু জিনিসগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। এটা হলো বিষয়, ধৈর্যটা রাখতে হবে। একবার না বুঝলে জিজ্ঞাসা করতে হবে, ক্লাস টাইমে বেশি বেশি কোশ্চেন করবে। যদি এরকম কেউ মাথায় রাখেন যে আমি পরে ভিডিও দেখে বুঝে নিব, এই মেন্টালিটি রাখা যাবে না। আপনাকে অবশ্যই ক্লাসের জিনিস ক্লাসে বুঝে নিতে। যদি আমি বলি যে এটা নেক্সট ক্লাসে বুঝাবো, এইটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু ক্লাসে যেটা বুঝতেন না সেটা ক্লাসেই বুঝে নেবেন। ভিডিও দেখে বুঝবো এই চিন্তা কেউ করবেন না। ঠিক আছে, ভিডিও হলো তখন দেখবেন, ধরেন আপনি একটা জিনিস পারতেছেন না, ভুলে গেছেন, বা এটা বুঝছিলেন আবার একটু কনফিউশন আসছে, তখন দেখবেন কারেকশন টাইপের কাজের জন্য। কিন্তু ক্লাসেই, এক্সেলের ক্লাসগুলো আপনি ক্লাসেই সব করে নিতে পারবেন, আপনার ভিডিও দেখার দরকার নেই। আপনাকে যেহেতু সাথে সাথে করতেছেন, তার মানে সাথে সাথে বুঝে নিচ্ছেন, ভিডিও দেখার খুব বেশি প্রয়োজন পড়ে না। একদমই যারা ক্লাস করতেছেন না তাদের জন্য ভিডিও। ঠিক আছে, এইভাবে একটু মানে প্রিপারেশন বা মেন্টাল প্রিপারেশন আসলে বেশ সহজ এক্সেলের ক্লাসগুলো। আচ্ছা, আমরা এবারে তো যাই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমরা তো যেটা বুঝলাম যে এক্সেলটা আসলে কিছুটা গণিতের মতো, যারা সূত্র পারে বা সূত্র অ্যাপ্লাই করলে এখানে অ্যাপ্লাই হয়। হুম হুম। তো স্যার বীজগণিতীয় সূত্র বা যে কোনো সূত্রকে স্যার এখানে মানে এক্সেলে অ্যাপ্লাই করা যায়? ওই যে প্রথম দিকে স্লাইডে দেখাইছিলাম, অ্যালজেব্রিক, লজিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল, 3 ধরনের আপনি সূত্র এখানে কম বেশি আমরা ব্যবহার করি। আরো আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। ক্যাটাগরি আপনি যে ফর্মুলাস এর মধ্যে গেলেই পাবেন, এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, ফিনান্সিয়াল, লজিক্যাল, টাইম, ম্যাথ এন্ড অনেক কিছু আছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক। স্যার আপনার ওই স্লাইড গুলা স্যার কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার, ঠিক আছে, প্রথমে যে দেখাইলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা স্যার এবারে এমন কি কোনো উপায় আছে বা সুযোগ আছে যে আমরা সূত্রগুলো বা যতগুলো ফর্মুলা আছে সেগুলো যে আমরা পাইতে পারি বা এখান থেকে দেখতে পারি? ফর্মুলা তো সব এক্সেল এর মধ্যেই আছে, এখানেই সব আছে। এখন হাজার হাজার সূত্র শিখে কি করবেন বলেন? আমার কাজের জন্য, বেসিক কাজের জন্য যেগুলো শেখা দরকার ওইগুলো আমরা শিখি। এরপরে আপনি ধরেন যে যদি আপনি ডাটা অ্যানালিস্ট হন, যারা ডাটা অ্যানালিসিস করে, ঠিক আছে, এরা কিন্তু এক্সেল এর উপরই অনেক বড় বড় জব আছে বাইরেই, আমাদের দেশেও আছে, বাইরে বেশি আছে। আপনি এক্সেল এর ডাটা অ্যানালিস্ট যদি হইতে পারেন, আহ বাইরের ওয়ার্ল্ডে আপনার ভালো ধরনের ডিমান্ড আছে। কারণ বড় বড় অফিসে আপনি যখন যাবেন, এক্সেল এর অনেক বড় বড় কাজ, এক্সেল এক্সপার্টিসের অনেক চাহিদা। ঠিক আছে, আপনি ভালো হাই লেভেলের স্যালারি জব পাবেন যদি ভালো এক্সেল এক্সপার্ট হইতে পারেন, ডাটা অ্যানালাইসিস পার্টটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন। সেগুলো অনেক দূরের জিনিস। আর রিসার্চ যারা করেন তাদের এক্সেল খুব কাজে লাগে, যারা রিসার্চ করেন। রিসার্চ মানেই ডাটা, আর ডাটা নিয়ে কাজ করা মানেই হচ্ছে এক্সেলের কাজ আপনার পারতে। তো সেগুলো আসলে অনেক দূরের জার্নি, আমরা আসলে এখন কেবল শেখা শুরু করছি। আহ আরে মাম দিস এগুলো বেশ দূরের জায়গা, আমরা আপাতত বেসিকেই থাকি। আমরা এভারেস্টটা দেখি। স্যার আরেকটা স্যার কথা থ্যাংক ইউ ছিল স্যার। স্যার। হুম হুম। স্যার মিনিমাম আর ম্যাক্সিমামের সূত্রটা যদি আবার একটু বলে দিতেন। মিনিমাম হচ্ছে MIN লিখবেন, MIN লিখবেন, লিখে আপনি রেঞ্জটা সিলেক্ট করবেন। রেঞ্জ সিলেক্ট করতে পারতেছেন না নাকি? জি স্যার বুঝতেছি না এটা আর কি। আচ্ছা, সূত্র কেটে দিলাম। হ্যাঁ, একটু জায়গাটা বড় করে নেই বোঝার জন্য। এখানে ইকুয়াল দিয়ে মিন লিখবেন, MIN। এটা লিখছেন? এটা লিখে কিবোর্ড থেকে ট্যাপ দিবেন, ট্যাপ প্রেস করবেন কিবোর্ড থেকে। জি স্যার। তাহলে আপনার এই যে মেন ফাংশনটা চলে আসবে। এরপর আপনি ওই যে 56,970 এইখানে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রেখে মাউসটা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে করে 13,110 এই পর্যন্ত এসে মাউসটা রেখে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে
আপনি কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করবেন, শিফট চেপে 0 দিবেন, তাহলে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলতেছি রেঞ্জ। ঠিক আছে, G2 থেকে G12 পর্যন্ত যত ডাটা আছে সমস্ত ডাটা মেইন ফাংশনের মধ্যে চলে আসছে। এই ডাটাগুলোর মধ্যে থেকে সবচেয়ে ছোট যে সেই ডাটাটাকে সে আউটপুটে দেখাবে, মানে আপনি এই সেলে দেখতে পারবেন G2 থেকে G12 এর মধ্যে সবচেয়ে ছোট যে। এন্টার দিবেন, এন্টার দিলে এই যে সবচেয়ে ছোট হচ্ছে 12,590 ওকে। আচ্ছা, আমরা এখন এক্সেল এভারেজটা একটু দেখি। এভারেজ হচ্ছে এইগুলার গড়। এই যত ডাটা আছে এখানে সমস্ত ডাটাগুলোর গড় আমাকে, যত নেট পে আছে নেট পের গড় দেখাতে হবে। সেটা কিভাবে? আপনি ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এভারেজের ফাংশন হচ্ছে AVERAVE, এভারেজ। ওই যে সাজেশন চলে আসছে, অটো সাজেশন। এই বানানটা ঠিক করে লিখবেন, এভারেজ বানান অনেকে ভুল করে, AVA লিখে ফেলে। AVA লিখলে কিন্তু আপনার আর সাজেশন আসবে না। তো বানানটা ঠিক করে লিখবেন, AVERAGE, এভারেজ। এভারেজ স্যার কি তাহলে করতে? আমার মিনিমামের ভিতরে রেজাল্ট 0 আসতেছে কেন স্যার? জিরো? জিরো আসবে কেন? সেল বেশি সেটাই তো স্যার সিলেক্ট করা বুঝতে হয়েছে নাকি? পারছি না 0 আসছে কেন। শেয়ার দেন দেখি, সাইড শেয়ার দেন। স্যার স্ক্রিন শেয়ার দিব? স্ক্রিন শেয়ার দেন। এন্টার দেন, সূত্রটা এন্টার দেন। যদি আপনার নেট পের মধ্যে একটা জিরো কেন? স্যার ওখানে একটা সেলে 0 আছে স্যার, আবুল কালামের ওই সেলটা 0, এই জন্য স্যার 0 আসছে। নেট পে 0 দিছেন আপনি। এই যে এখানে একটা জিরো আছে, এটা জিরো, এটা জিরো কেন? হয় নাই? উপরে সেলে ক্লিক করেন, এটাই ক্লিক করেন, এটা। হলো না? আসছে? এখন আসছে? এই যে এখন আসছে, রেজাল্ট আসছে। এখন ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? স্যার এভারেজটা এবারে একই রকম, ওই ফাংশনের নামটা ঠিক মতো লিখবেন, রেঞ্জটা দিয়ে দিবেন, একই কাজ। নেট পে আজকে আর নতুন কিছু দেখাবেন? না, এই এভারেজ দিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, এভারেজটা তাহলে আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, ঠিক আছে। সালাম আলাইকুম। এভারেজটা লিখবেন, লিখে এই নেট পে দিয়ে শেষ করবেন, এই নেট পেটা সিলেক্ট করবেন, G2 থেকে G12 সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করবেন। জি আচ্ছা। এটা এটা দিয়ে এন্টার দিবেন, তাহলে আপনার এভারেজ হচ্ছে এত।
এখানে গড় বেতন পাচ্ছে 24,860। ঠিক আছে, এভারেজ বানানটা ঠিক করে লিখবেন, কিন্তু এভারেজ বানানটা যেন ভুল না হয়। স্যার G2 ওটা কি is 2 ব্র্যাকেটের ভিতরে এভারেজের পর G2 কোলন G12। ওকে স্যার এটা এই এভারেজটা স্যার কিভাবে করলেন স্যার? আমি ওই ম্যাক্সিমামটা বসাতে গিয়ে এটা খেয়াল করতে পারিনি স্যার। এই যে এটা জাস্ট লিখবেন, এভারেজ এটা লিখবেন, জি স্যার, তারপর ট্যাব দিব। ট্যাব দিবেন, জি স্যার, তারপর তারপর ওই যে রেঞ্জটা সিলেক্ট করবেন, যেভাবে ম্যাক্স মিলে করছেন একই রকম। ও আচ্ছা, ওইটা সিলেক্ট করে জাস্ট এন্টার দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা সিলেক্ট করে ব্র্যাকেট স্পেস করবেন, ব্র্যাকেট দিয়ে এন্টার দিলেই হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। আজকে কোশ্চেন আছে কোনো? আজকে আমাদের এই না স্যার, কোশ্চেনে এবার স্যার একটা প্রশ্ন আছে স্যার, সেটা হচ্ছে আমি ওই সময় স্যার আপনি যখন বললেন তখন আমি ওই আপনার বলা ওইভাবে করতেছিলাম, কিন্তু স্যার কিভাবে যে সাম যেটা ওইটা করছেন ওইটা আবার ভুলে গেছে, ওইটা একটু স্যার বলা যাবে? সামটা হচ্ছে, সামের সূত্রটা এখানে কি? সামের সূত্রটা হচ্ছে আপনার স্যালারি আমরা কিভাবে পাই? স্যালারি পাই হচ্ছে আমার বেসিক স্যালারি, তার সাথে হাউস রেন্ট যোগ হয়, তার সাথে hotel যোগ হয়, এবং সেখান থেকে আমাদের চাকরির ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ফান্ড করা হয়। এরকম দুইটা জি ফান্ড স্যার। আমাদের এখানে আছে, প্রভিডেন্ট ফান্ড আর বেনিফিট। তো ফান্ড গুলো হচ্ছে আমাদের বেতন থেকে কাটা যায়। ঠিক আছে, নর্মালি আমরা সবই জি পাই, শুধুমাত্র ফান্ডের বিষয়গুলো আমাদের বেতন থেকে কাটা যায়। তো এখানে আমরা কি বুঝতেছি, আমাদের এই প্রভিডেন্ট ফান্ড আর বেনিভোলেন্ট ফান্ড, এই দুটো ফান্ড হচ্ছে স্যালারি থেকে কাটা যাবে। স্যালারি কত আমার? স্যালারি হচ্ছে বেসিক, হাউস রেন্ট আর মেডিকেল, এই তিনটা হচ্ছে আমার স্যালারি। যার জন্য এই যে বেসিক থেকে B2 থেকে D2, B2 থেকে B2, C2, D2, এই B2 থেকে D2 কে হচ্ছে আমরা সাম করছি আগে, এই টাকাটা হচ্ছে আমার পাওয়ার কথা। কিন্তু যেহেতু আমার দুইটা ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড আছে E2, আর বেনিভোলেন্ট ফান্ড আছে F2, এই দুইটাকে আমরা যোগ করে এই আমার না স্যার, আমি বেনিফিট। এটা বলিনি, আমি স্যার এটা বুঝতে পারছি, আমি বলেছিলাম যে সাম, এটা কি স্যার ওই যে এভারেজ যে লিখে যেভাবে নিয়ে আসছেন ওভাবে সামটাও কি লেখার পরে চলে আসছে স্যার, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, অটো সলিউশন আছে, SQL লিখবেন, দেখবেন ও চলে আচ্ছা, ওইটা বুঝতে পারছিলাম না স্যার। লেখার পরে চলে আসলে দেন হচ্ছে ট্যাবে দিব। আসবে। হ্যাঁ, ট্যাব দিলে হচ্ছে স্যার ব্র্যাকেট দিয়ে ভিতরে ওগুলো লিখে তারপরে আবার ব্র্যাকেট দিয়ে এন্টার দিলেই স্যার রেজাল্ট চলে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একই প্রসেস। থ্যাংক ইউ স্যার। স্যার হুম, বল। আমাদের আসরের নামাজের জন্য 5টা একটা ব্রেক ছিল 15 মিনিটের। হুম, আগামীকাল হইলে কি সেটা ব্রেক থাকবে? হ্যাঁ ব্রেক থাকবে। আজকে ব্রেকটা দেই নাই, যেহেতু ক্লাসের শুরুর দিকেই অনেক ব্রেক চলে গেছে, এর জন্য ব্রেকটা দেওয়া হয়নি। জি, সেটা কি 5টায় থাকবে? হ্যাঁ, ওই টাইমেই 5টা, পৌনে 5টা, যে টাইমে আপনাদের এখন তো মনে হয় 4:45টায় জামাত হয় সব জায়গায়। জি হ্যাঁ, 4:45টায় ব্রেক। জি স্যার, 5:45 থেকে 5টা পর্যন্ত রাখলে এনাফ স্যার। 4:45টা না, আমরা হচ্ছে ধরেন 4:40 থেকে 4:55 পর্যন্ত ব্রেক দিব। জি স্যার, ঠিক আছে। তাহলে স্যার এখন কি লিভ করতে পারি? হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করবো আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার, বলেন। আমি স্যার অনলাইন ক্লাসে নতুন, মানে এই ক্লাসে আজকের ক্লাসে না, মানে এই গ্রুপে আছি প্রথম থেকেই, কিন্তু এমনিতে আগে কখনো করি নাই। তো আমার ল্যাপটপ আছে, ল্যাপটপে জুম নাই, জুম দিয়েই হয়েছে আমার মোবাইলে। আমি আজকে দেখলাম যে শেয়ার করার জন্য আপনি কয়েকবারই করলেন, শেয়ার করতে গেলে তো স্যার মোবাইল দিয়ে শেয়ার করা আর জুমে কি বলে ল্যাপটপ থেকে দেখানো যাবে না ডিসপ্লে। সেক্ষেত্রে কি আমি ডাউনলোড দিয়ে নিবো ল্যাপটপে? হ্যাঁ, জুম। আপনি জুম ডাউনলোড দিয়ে দেবেন ল্যাপটপে। জি জি স্যার, থ্যাংক ইউ।
স্যার আমরা যে কাজগুলা করছি ওগুলা কি করব? এটা রেখে দেবেন, নিজের কাছে স্টোর করে রাখবেন। পরে ভিডিও যখন দেখবেন তখন নিজের কাজের সাথে দেখবেন, অনেক সময় এক সপ্তাহ পরে গেলে দেখবেন অনেক কিছু ভোলা যাবে, অনেক কিছু ভুলে যাবেন, কনফিউশন তৈরি হবে। তখন নিজের কাজটাও দেখবেন, ভিডিওটাও দেখবেন, তাহলে দুইটা দেখে আপনার আবার সবকিছু মাথায় রিফ্রেশ হয়ে যাবে। জি স্যার। তাহলে ঠিক আছে, আজকের মতো আমরা শেষ করি, হ্যাঁ? ভালো থাকবেন।